খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের বীরভূমে তৃণমূল নেতা খুন, 10 দিনে শাসক দলের 4 নেতাকর্মী খুন। মারছে তৃণমূল, মরছে তৃণমূল বলছেন বিরোধীরা। নকল মা সাজিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি, বসিরহাটে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবতী সহ 2। ভারতের উদ্বেগ বাড়িয়ে ব্রহ্মপুত্রে মেগা বাঁধ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে দিল চীন। আর ভাঙবে না ঘুম, 20 বছর কোমায় থাকার পর চিরঘুমের দেশে সৌদির ঘুমন্ত রাজপুত্র। যাত্রা শেষ হলেই কড়া পদক্ষেপ, কানওয়ার যাত্রীদের হাতে সিআরপিএফ নিগ্রহের পর বার্তা যোগীর। সম্পত্তি বিক্রি করতেই লন্ডনে দোকান সাজিয়েছে হাসিনা ঘনিষ্ঠরা, অন্তর্তদন্ত উঠে এলো তথ্য। আর কতদিন, কেন উদাসীন পঞ্চায়েত, আরামবাগে রাস্তা আটকে তৃণমূল বিক্ষোভ। আমি রাজ্যের নেতা, হঠাৎ কেন বললেন শুভেন্দু। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, মথুরায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু 6 জনের। 21শে জুলাই দিলীপ ঘোষ কি করবেন জানালেন নিজেই। এলাকায় একজনও সংখ্যালঘু নেই, সেখানেও ভোটার তালিকায় সংখ্যালঘুদের নাম, বিস্ফোরক অভিযোগ মালদায়। তৃণমূলের এখন অনেক টাকা হয়েছে, তাই বিনা পয়সায় কেউ শহীদ দিবসে যান না, তৃণমূল নেতার বক্তব্য পোস্ট সুকান্তর। টেক অফের পরেই বিমানের ইঞ্জিনে আগুন, দ্রুত জরুরি অবতরণ। সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা, আবহাওয়ার বড় আপডেট। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফের বীরভূমে তৃণমূল নেতা খুন, 10 দিনে শাসক দলের 4 নেতাকর্মী খুন। মারছে তৃণমূল, মরছে তৃণমূল বলছেন বিরোধীরা। সাঁইথিয়ার পর মল্লারপুর, মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের রক্তাক্ত বীরভূম। বোমার আঘাতে প্রাণ গেল তৃণমূল নেতা তথা ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়াতুল্লাহ শেখের। চায়ের দোকান থেকে ফেরার সময় তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, 1 বছর আগে থেকেই তাকে খুনের ষড়যন্ত্র চলছিল। আগে সে চক্রান্তের কথা জেনে যাওয়ায় প্রাণে বেঁচে গিয়েছিলেন, তবে এবার আর শেষ রক্ষা হলো না। শনিবার 3 তৃণমূল কর্মীর সঙ্গে মল্লারপুরের বিশিয়া গ্রাম থেকে ফিরছিলেন বায়াতুল্লাহ। সেই সময় তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বায়াতুল্লাহ সহ সকলেই বোমার আঘাতে আহত হন। রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে বায়াতুল্লাহকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি 3 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্যের শাসক দল তৃণমূল, কারণ গত 10 দিনে 3 জেলায় এ নিয়ে তাদের 4 নেতাকর্মী খুন হলেন। গত 10 জুলাই দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে খুন হন তৃণমূলের রাজ্জাক খান। সেই ঘটনায় যে 7 জনকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে 2 জন তৃণমূল কর্মী। আর ওই রাতেই মালদার ইংরেজ বাজারে জন্মদিনের পার্টিতে খুন হন তৃণমূল নেতা আবুল কালাম আজাদ। তৃণমূলের এক নেতাই তাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। এরপর গত 12 জুলাই খুন হন বীরভূমের সাঁইথিয়ার শ্রীনিধিপুরের তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ। মাঝরাতে গুলি করে খুন করা হয় তাকে। ভোরে বস্তা থেকে উদ্ধার করা হয় গুলিবিদ্ধ দেহ, আর তাতেই নয়া সংযোজন মল্লারপুরে বায়াতুল্লাহ খুনের পরপর তৃণমূল নেতা কর্মীর এভাবে খুন হওয়ার নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ করছে বিরোধী দলগুলো। জোড়াফুল নেতৃত্ব সেই অভিযোগ মানতে নারাজ। বীরভূম সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বললেন, এ তো সবে সকাল, এখন সারাদিন বাকি আছে। তৃণমূল মারছে, মরছে তৃণমূল, পশ্চিমবঙ্গে গিয়ে উন্নয়ন চলছে। বীরভূমে সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ বললেন, ওদের লড়াই মানে হচ্ছে বকরার লড়াই, একদম ওপর থেকে নিচ পর্যন্ত। ওপরে বোঝাপড়া করে শান্ত থাকে, নিচের তলায় তো তা করা যায় না, ফলে নিচের তলায় পরপর খুন হচ্ছে। যদিও পরপর দলের নেতাকর্মীদের খুনের ঘটনা বিরোধীদেরই নিশানা করছে তৃণমূল। ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায় বলেন, সিপিএমের কিছু হারমাত দুষ্কৃতী তারা বায়াতুল্লাহর উপর হামলা করেছে, বোমা মেরেছে। রাজনৈতিকভাবে পরাস্ত ওরা। বায়াতুল্লাহকে সরাতে না পারলে ওদের কাজ হচ্ছিল না। রাজ্যে বিধানসভা নির্বাচনে আর মাত্র কয়েক মাস বাকি, তার আগে পরপর তৃণমূলের নেতাকর্মীদের খুনের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচন যত এগিয়ে আসবে ততই হানাহানি বাড়বে কিনা বাড়ছে আশঙ্কাও। নকল মা সাজিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি, বসিরহাটে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবতী সহ 2। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হিসেবে ভারতে আসা স্থানীয় এক পরিবারের সৌজন্যে এদেশের ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয়েছিল। নকল মায়ের পরিচয়, সেই পরিচয়পত্র তৈরি হয়েছিল বলেই অভিযোগ। পুলিশের জালে গ্রেফতার হলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী ওই তরুণী। গ্রেফতার করা হয়েছে তাকে আশ্রয় দেওয়া সেই নকল মা পরিচয়ের মহিলারও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরূপনগর থানা এলাকায়। স্বরূপনগরের বাংলানি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া এলাকার বাসিন্দা বিশ্বনাথ শিকদার ও তার স্ত্রী শ্যামলী শিকদার। ওই বাড়িতে প্রায় 1 বছর আগে বাড়িতে একটি তরুণীকে দেখতে পাওয়া যায়। স্থানীয়দের কাছে দম্পতি জানিয়েছিল যুবতী তাদের আত্মীয়। মাসের পর মাস হয়ে গেল যুবতীকে ওই বাড়িতেই থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ছড়িয়েছিল। ওই যুবতী বাংলাদেশি অনুপ্রবেশকারী নয় তো, প্রশ্ন উঠেছিল।
রবিবার স্বরূপনগর থানার পুলিশ ওই বাড়িতে হানা দেয়। পুলিশি তদন্তে বেরিয়ে আসে আসল বিষয়। জানা যায়, চুমকি নামের ওই যুবতীর বাড়ি বাংলাদেশের নড়াইল থানা এলাকায়। দালাল মারফত লুকিয়ে সীমান্ত পেরিয়ে তিনি এদেশে এসে বসিরহাটের ওই পরিবারে আশ্রয় নেন। শুধু তাই নয়, এদেশে ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয়েছিল। সেই পরিচয়পত্র দেখে আরও হতবাক হতে হয়, কারণ যুবতীর মায়ের জায়গায় শ্যামলীর নাম নকল মায়ের পরিচয় ভুয়ো পরিচয়পত্র তৈরি হলো কিভাবে, সে প্রশ্ন উঠছে। এরপরে পুলিশ অনুপ্রবেশকারী ওই যুবতী ও শ্যামলী শিকদার নামেও মহিলাকে গ্রেপ্তার করে। বিশ্বনাথ শিকদার এদিন সকাল থেকেই পলাতক, তার খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। ধৃতদের রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন। কোনো বড়সড় চক্রের সঙ্গে জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতের উদ্বেগ বাড়িয়ে ব্রহ্মপুত্রে মেগাবাঁধ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে দিল চীন। তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপরের অংশ ইয়ারলুং সাংপোর নিম্ন প্রান্তে শনিবার আনুষ্ঠানিকভাবে একটি মেগাবাঁধ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে দিল চীন, যা ভারত ও বাংলাদেশ সহ নিম্ন অববাহিকার দেশগুলিতে বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন। তিব্বত অঞ্চলে ইয়ারলুং জাংবো নদীর নিম্ন অববাহিকায় জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন তিনি। সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, কেন্দ্রীয় রাজ্যের সংশ্লিষ্ট বিভাগ সংশ্লিষ্ট কেন্দ্রীয় উদ্যোগ ইয়ারলুং জাংবো নদীর জলবিদ্যুৎ প্রকল্পের নিম্ন প্রান্ত নির্মাণের জন্য বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির সদস্য, প্রকল্প গবেষণা পরীক্ষা ও নির্মাণ ইউনিট এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীন সরকার দাবি করেছে যে প্রকল্পটি মূলত বাইরের ব্যবহারের জন্য বিদ্যুৎ সরবরাহ করবে এবং একই সঙ্গে জিজাং এর স্থানীয় চাহিদাও পূরণ করবে। কিন্তু এই নির্মাণ ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকা এলাকার স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ব্রহ্মপুত্র নদের সঙ্গে সম্পর্কিত সমস্ত উন্নয়নমূলক কাজের দিকে সতর্কতামূলক নজর রাখছে ভারত, যার মধ্যে চীনের জলবিদ্যুৎ প্রকল্প উন্নয়নেরও পরিকল্পনা রয়েছে। এই আবহে দেশের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে নিচু এলাকায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের জীবন ও জীবিকা রক্ষার জন্য প্রতিরোধমূলক এবং সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর ভাঙবে না ঘুম। 20 বছর কোমায় থাকার পর চির ঘুমের দেশে সৌদির ঘুমন্ত রাজপুত্র। সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র নামেই তাকে চিনত সারা পৃথিবী। দীর্ঘ 20 বছর ধরে কোমায় ছিলেন তিনি। এবার যাত্রা স্তব্ধ, আর ভাঙবে না ঘুম। চির ঘুমের দেশে পাড়ি দিলেন সৌদির প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ আল সৌদ। 19 জুলাই শনিবার তার মৃত্যু হয়েছে। 36 বছর বয়সী রাজপুত্রের 20টা বছর কেটেছিল কোমাতেই। গভীর ঘুমে বেঁচেছিলেন তিনি। এবার অনন্তের পথে চির ঘুমের দেশে যাত্রা। গ্লোবাল ইমামস কাউন্সিল রাজপুত্রের মৃত্যুর খবর জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে। এই বিবৃতিতে লেখা হয়েছে, গ্লোবাল ইমামস কাউন্সিল যুবরাজ আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সাউদের মৃত্যুতে রাজকীয় মহামান্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সম্মানীয় রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একটি মর্মান্তিক দুর্ঘটনার পরে টানা 20 বছর ধরে তিনি দীর্ঘ সংগ্রাম চালিয়ে গিয়েছেন এবং তারপরেই তার মৃত্যু হয়েছে। যুবরাজের বাবা একটি বিবৃতিতে জানিয়েছেন, আল্লাহর নিয়তি ও ভাগ্যের প্রতি পূর্ণ বিশ্বাস এবং গভীর দুঃখ ও বেদনার সঙ্গে আমরা আমাদের প্রিয় পুত্র প্রিন্স আলাইদ বিন খালেদ বিন তালাল বিন আব্দুল আজিজ আল সাউদের জন্য শোক প্রকাশ করছি, যিনি আজ আল্লাহর আশীর্বাদে মৃত্যুবরণ করেছেন। যুক্তরাজ্যের একটি সামরিক কলেজে পড়াকালীন সময়ে তাকে একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, যখন তার বয়স মাত্র 15 বছর। এই দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তিনি সম্পূর্ণ কোমায় চলে যান। যাত্রা শেষ হলে কড়া পদক্ষেপ। কানওয়ার যাত্রীর হাতে সিআরপিএফ নিগ্রহের পর বার্তা যোগীর। কানওয়ার যাত্রীদের হাতে নিগৃহীত সিআরপিএফ জওয়ান। গত শনিবার সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় এক জওয়ানকে ঘিরে ধরে এলোপাথারি মারছেন পুণ্যার্থীরা। সেই ঘটনা প্রবল বিতর্কের মাঝে এবার মুখ খুলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানালেন, কানওয়ার যাত্রা শেষ হওয়ার পর অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। শনিবার উত্তরপ্রদেশের মির্জাপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কানওয়ার যাত্রীদের হাতে নিগৃহীত হন এক সিআরপিএফ জওয়ান। ঘটনার ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় কানওয়ার যাত্রীদের সঙ্গে কোনো বিষয় কথা কাটাকাটির পর ওই জওয়ানকে লাথি ঘুষি মারছেন কানওয়ারিরা। মারের চোটে মাটিতে পড়ে যান জওয়ান। ওই অবস্থাতেই চলতে থাকে মারধর। এই ঘটনায় তৎপর হয় আরপিএফ। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। এহেন নক্কারজনক ঘটনার ভিডিও সামনে আসতেই বিতর্ক চরম আকার নেয়। রবিবার কানওয়ার যাত্রার পরিস্থিতি খতিয়ে দেখতে মিরাট এসেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হরিদ্বার থেকে দিল্লিগামী কানওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি করেন তিনি। হেলিকপ্টারে পরিদর্শন করে কানওয়ার যাত্রার পুরো রুট। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শনিবারের ঘটনা প্রসঙ্গে
মুখ খোলেন যোগী। তিনি বলেন, কিছু সমাজ বিরোধী পবিত্র যাত্রাকে অপমান করার ষড়যন্ত্র করছে। প্রত্যেক কানবার সংঘ শিব ভক্তের কর্তব্য হলো এই ধরনের দুষ্কৃতীদের চিহ্নিত করা, তাদের সামনে আনা এবং অবিলম্বে প্রশাসনকে অবহিত করা। মুখ্যমন্ত্রী যোগী বলেন, পুরো রুটে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং যাত্রা শেষ হওয়ার পর দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের পোস্টার জনসম্মুখে আনা হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। সম্পত্তি বিক্রি করতে লন্ডনে দোকান সাজিয়েছে হাসিনা ঘনিষ্ঠরা। তদন্তে উঠে এলো তথ্য। অভিযোগ উঠেছিল হাসিনার বঞ্চি টিউলিপের বিরুদ্ধে। সে একই অভিযোগ উঠল শেখ হাসিনার অন্য ঘনিষ্ঠদের বিরুদ্ধেও। যখন লন্ডনে একের পর এক হাসিনা ঘনিষ্ঠের সম্পত্তি বাজেয়াপ্ত করছে ব্রিটিশ তদন্তকারী সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি, সেই আবহে হাসিনা ঘনিষ্ঠের সম্পত্তির খতিয়ান নিয়ে তাদের তদন্তে বড় দাবি করে দিল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। গত কয়েক সপ্তাহ আগে লন্ডনে দুই হাসিনা ঘনিষ্ঠ, যাদের মধ্যে একজন আবার সেই শেখ হাসিনার সময়কালে জমি মন্ত্রী ছিলেন, তাদের মোট 300 মিলিয়ন পাউন্ড বা ভারতীয় মুদ্রায় 3,466 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করছে এনসিএ। এবার সেই ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, সম্পত্তি বাজেয়াপ্ত করা হলেও বহু ঘনিষ্ঠের সম্পত্তি জুলাই আন্দোলনের সময়কাল থেকে বিক্রির চেষ্টা চলছে। একটি প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, হাসিনা ঘনিষ্ঠরা গত বছর এমন অন্ততপক্ষে 20টি লেনদেনের আবেদন জমা দেন ব্রিটেনের জমি রেজিস্ট্রি দপ্তরে। এই সম্পত্তিগুলি সবই বাংলাদেশের প্রশাসনের তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের নামে রয়েছে, যা আপাতত বিক্রি, বন্ধক অথবা হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। সেই প্রতিবেদনের সময়কাল নিয়ে সঠিকভাবে কিছু বলা না হলেও তাতে দাবি করা হয়েছে সম্পত্তিগুলির সঙ্গে বাংলাদেশে শেখ হাসিনার সময় চলা দুর্নীতি জড়িত। এমনকি বাংলাদেশের এক ব্যবসায়ী আহমেদ আকবর সোবাহান এবং তার পরিবারের লন্ডনে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ সম্পত্তি নিয়ে অন্তর্তদন্তে নানা তথ্য তুলে ধরেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভাসবে কোন কোন জেলা? আবহাওয়ার বড় আপডেট। বুধবার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে এবং জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গে মঙ্গলবার 22 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার ওপারের 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। সিস্টেম। আগামী 24 জুলাই বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে উত্তর পূর্ব রাজস্থানের গভীর নিম্নচাপের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। মুজাফফরপুর এবং বাঁকুড়া কাঠির উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তর বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যেটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে গেছে। আরও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা, যেটি কর্ণাটক থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত। এছাড়াও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও একটু কমবে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং 2-1 পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতে। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।